ইতিমধ্যে আপনারা এই নিউজটা পড়েছেন যে বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে কাতারে একবার পুনর্বাসন করার চেষ্টা হয়েছিল ইউনূস সরকারের আমলে, এবং খোদ ইউনূস সরকার এবং ভারত সরকারই এই উদ্যোগ নিয়েছিলেন, যেটা মানব জমিনে প্রচার করেছেন মতিউর রহমান চৌধুরী, মানব জমিন সম্পাদক। মতিউর রহমান চৌধুরীর খবরকে আমি একটা এক্সট্রা গুরুত্ব দিতে চাই, কারণ ফ্যাসিবাদের আমলে তিনি কিন্তু অনেক লেখালেখি করতেন এবং ডিপ স্টেট, ফরেন স্টেট এবং অন্যান্য বিভিন্ন খোঁজ খবর তিনি রাখতেন। বিশেষ করে বিভিন্ন দেশের দূতাবাসগুলির সঙ্গে তার খুব ভালো সম্পর্ক রয়েছে, তো তার এই কথায় কিন্তু গুরুত্ব দিতেই হয়। এবং অনেকে এটা অলরেডি পড়েছেন, বাট এটার ভিতরে যে দুটা টুইস্ট আছে সেটা কিন্তু অনেকে অতটা ডিপলি চিন্তা করেননি। আমি একটু পুরো খবরটা পড়ে একটু এক্সপ্লেন করি, বেশিক্ষণ সময় নেব না, খুব অল্প সময়ের জন্য। লিখেছেন, বাংলাদেশের গদিচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোনো অবস্থাতেই অন্য কোনো দেশে যেতে রাজি নন। তার পছন্দ ভারত, এখানেই তিনি আছেন, এখানেই থাকতে চান। এমনকি এটাও বলেছেন যে মরলে ভারতেই মরবো, অন্য কোথাও যাবে না। তাই তাকে কাতারে পাঠানোর একটা তৎপরতা ভেস্তে গিয়েছে। অন্তর্বর্তীকালীন সরকারের জমানায় হাসিনাকে স্থানান্তরের বিষয়ে ভারত, বাংলাদেশ ও কাতারের মধ্যে ত্রিপক্ষীয় দুতিয়ালিতেই এমন সিদ্ধান্ত হয়েছিল, কিন্তু হাসিনা বেঁকে বসেন। তিনি বলেন যে আমি ভারতেই থাকব। হাসিনাকে প্রত্যার্পণের দাবিতে যখন ইউনূস সরকার চাপ বাড়াচ্ছিল, তখন তাকে তৃতীয় কোনো দেশে পাঠানোর ব্যাপারে আলাপ আলোচনা শুরু হয়। এক পর্যায়ে কাতার সম্মতি দেয়। কূটনৈতিক তৎপরতা যখন চূড়ান্ত পর্যায়ে, তখন ভারত সিদ্ধান্ত কার্যকর করা থেকে বিরত থাকে, কারণ জোর করে হাসিনাকে অন্য কোনো দেশে পাঠানোর ব্যাপারে ভারতের কোনো ইচ্ছা বা অভিপ্রায় ছিল না। এখন অবশ্য হাসিনাকে দেশে পাঠানোর বিষয়ে দৃশ্যমান কোনো চাপ নেই, কারণ তারেক সরকার হাসিনাকে ফেরত পাওয়ার জন্য ভারতকে আর চাপ দিচ্ছে না। দায়িত্বশীল কূটনৈতিক সূত্রে মানবজমিন জানতে পেরেছে, ভারত সরকারও হাসিনার নেতৃত্ব সম্পর্কে অনেকটাই আগ্রহ হারিয়ে ফেলারই কথা। কারণ কেন হারিয়ে ফেলেছে বলতেছি, আওয়ামী লীগকে নির্বাচনী রেসে সামিল করার জন্য ভারত নানাভাবেই চেষ্টা চালিয়েছিল, এবং ভারত নিজেই বলেছে যে আওয়ামী লীগের নেতৃত্ব অন্য কাউকে দেওয়া যায় কিনা তা নিয়ে পদ্মার আড়ালে অনেক তৎপরতা ছিল। প্রথমে সাবর হোসেন চৌধুরীকে বিবেচনা করা হয়, কিন্তু হাসিনা তাতে সম্মতি দেননি। এক পর্যায়ে সাবর হোসেন চৌধুরী নিজেই অপারগতা প্রকাশ করেন। এরপর শেখ রেহানার ছেলে রাদওয়ান সিদ্দিক ববিকে দিল্লিতে ডেকে নেওয়া হয়, মানে ভারত সরকারই কিন্তু ডেকে নিছে। শেখ হাসিনার সঙ্গে ববি কথা বলেন, কিন্তু শেখ হাসিনা এতেও সায় দেননি। দেখেন, তার দলের সিনিয়র নেতা সাবর হোসেন চৌধুরী, ঠিক আছে ভালো কথা, কিন্তু তার নিজের বোনের ছেলে, তাকেও শেখ হাসিনা বিশ্বাস করেন না, সায় দেননি, যে না ওই যে উনি প্রধান থাকবেন। তো এটাই হচ্ছে ওনার গোয়ার তুমি, এবং ওনার এই গোয়ার তুমির কারণে কিন্তু একটা পর্যায়ে ভারত সরকারও বিরক্ত হয়ে সরে আসে। বাট তারপরেও যেহেতু শেখ হাসিনা 15 বছর ধরে ভারতের পারপাস সার্ভ করেছেন, এই জন্য তাকে বাংলোতে রাখছে, নিরাপত্তা দিছে, বা অ্যাকোমোডেশনের ব্যবস্থা করছে, এগুলো ভারত করেও যাবে। কিন্তু তাকে বাংলাদেশের রাজনীতিতে পুনর্বাসনের ব্যাপারে ভারত আসলে অনেকটাই আগ্রহ হারিয়ে ফেলেছেন। আওয়ামী লীগকে বাংলাদেশের রাজনীতিতে পুনর্বাসন করার সকল প্রচেষ্টা ভারতের পক্ষ থেকে যেটা করা হয়েছিল সেটা ব্যর্থ হয়, এবং তখনই এখানে লিখেছেন মানব জমিন, তাদের তরফে বাংলাদেশের নির্বাচনের ব্যাপারে সবুজ সংকেত দেওয়া হয়। তার মানে হচ্ছে ভারতের তরফ থেকে বাংলাদেশে নির্বাচন আয়োজনের ব্যাপারে সবুজ সংকেত দেওয়া হয়। তাহলে প্রশ্ন হচ্ছে যে বাংলাদেশের নির্বাচন আয়োজনের ব্যাপারে সবুজ সংকেত দেওয়ার আসলে ভারতকে, এটা হচ্ছে প্রশ্ন। তার মানে কি ইউনূস সরকারের সময়ও কি আসলে বাংলাদেশের উপর ভারতের প্রভাব ছিল? বিশেষ করে ভারতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহ দৌড়জাপ দেখে আমার তখনও কিন্তু তাই মনে হয়েছিল। রিয়াজ হামিদুল্লাহ কিন্তু এখনো ভারতে আছে বাংলাদেশ হাইকমিশনার হিসাবে। এরপর মতিউর রহমান লিখেছে যে এরপরের ঘটনা সবারই জানা, নির্বাচনের পর হিসাব নিকাশ পাল্টে গিয়েছে, পরিস্থিতি এখন উল্টো স্রোতে। দূরের একটি দেশও নতুন সমীকরণে যুক্ত হয়েছে। অবশ্যই আমেরিকা, দূরের একটি দেশ নতুন সমীকরণে যুক্ত হয়েছে, মানে কি? মানে আমেরিকা। ঢাকা দিল্লি সম্পর্ক অনেকটা স্বাভাবিক হতে চলেছে, ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক স্বাভাবিক হতে চলেছে, কূটনৈতিক যোগাযোগ বেড়েছে, দুই দেশের তরফেই সম্পর্ক নতুন মাত্রায় নিয়ে যাওয়ার তাগিদ লক্ষ্য করা যাচ্ছে, এবং ভিসা প্রক্রিয়া ফের স্বাভাবিক হচ্ছে, তবে পশ্চিমবঙ্গের নির্বাচনের আগে নয়। সূত্রগুলো বলতেছে যে এই ব্যাপারে বাংলাদেশ ও ভারতের মধ্যে কয়েক দফা আলোচনা হয়েছে, কিন্তু পশ্চিমবঙ্গের নির্বাচন সামনে রেখে কৌশলগত কারণে বিজেপি সরকার ভিসা চালুর ব্যাপারে আগ্রহ দেখায়নি। 2024-এর 5ই আগস্টের পর থেকে সকল প্রকার ভিসা
বন্ধ রয়েছে, তবে বিশেষ ক্ষেত্রে চালু আছে। আজকে শুনলাম যে আমাদের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান এবং ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর তারা একই বিমানে নাকি মরিশাস যাবেন, পাশাপাশি সিটে বসে। তো কূটনৈতিক পর্যায়ে এগুচ্ছে। বাট মতিউর রহমান চৌধুরীর এই প্রতিবেদনে আমরা তিনটা জিনিস জানলাম। একটা হচ্ছে যে আসলে ভারত চেয়েছিল শেখ হাসিনাকে বাদ দিয়ে একটা পুনর্গঠিত আওয়ামী লীগ জাতীয় নির্বাচনে দাঁড়ায়, এবং এতে ইউনূস সরকারের এক ধরনের সায়ও ছিল। আপনাদের খেয়াল আছে কিনা জানি না, স্ক্যান্ডিনেভিয়ান দুই দেশের রাষ্ট্রদূত তারা দেওয়াল টপকে দেখা করেছেন সাবির হোসেন চৌধুরীর সঙ্গে, চেষ্টা করেছেন একটা পুনর্বাসিত আওয়ামী লীগকে নির্বাচনে দাঁড় করানোর জন্য, যেটা শেখ হাসিনা রাজি হননি। এমনকি ভারত সরকারের তৎপরতা শেখ হাসিনা অপেক্ষা করেছেন। এরপর ভারত বলল ঠিক আছে, সাবির হোসেন চৌধুরী যেহেতু অন্য লোক, আপনার নিজের বংশের একজনকে আনি। তখন উড়িয়ে আনা হলো এই ববিকে, রেহানা পুত্র ববিকে। শেখ হাসিনা তাতেও রাজি না। তিনি নিজেই রাজনীতি করবেন, তিনি নিজেই আবার প্রধানমন্ত্রী হবেন, তিনি নিজেই আবার দেশে গিয়ে তিনি সব কিছুর প্রতিশোধ নেবেন। তো এই ধরনের চিন্তা ভাবনা আর কি। তো এই কারণে ভারত সরকার বুঝতে পেরেছে শেখ হাসিনার আসলে মানসিক সুস্থতা নিয়ে সন্দেহ আছে। এখন চিন্তা করছে ঠিক আছে, মন্দের ভালো, একটা নির্বাচন হয়ে যাক। আর যেহেতু বিএনপি সরকার তাদের সব সিদ্ধান্ত মেনেই নিয়েছে, যেহেতু এটা আমার বিশ্বাস আর কি, যে তারেক রহমান লন্ডনে থাকা অবস্থায় ভারতের বিভিন্ন কূটনীতিকের সঙ্গে তার একাধিকবার বৈঠক হয়েছে, এবং ভারতের সঙ্গে সলাপ পরামর্শ করেই তিনি হয়তোবা দেশে এসেছেন। কারণ তার একটা ফেসবুক স্ট্যাটাস যে দেশে আসা আমার একক নিয়ন্ত্রণাধীন নয়। যখন বেগম যে সুস্থ ছিলেন, সবাই বলতেছে তারেক রহমান দেশে আসে না, তখন তিনি ফেসবুকে এই পোস্ট দিয়েছিলেন, এবং এই পোস্টে আসলে খুব একটা ভাইরাল পোস্ট, এটাতে অনেক কিছু ইঙ্গিত করে। এবং পরবর্তীতে মার্কিন যুক্তরাষ্ট্র এসে এই সঙ্গে যুক্ত হয়। তাহলে মোদ্দা কথা হচ্ছে, এখন বর্তমানে তারেক রহমান সরকারের প্রতি ভারত এবং আমেরিকার পূর্ণ সমর্থন রয়েছে, এবং তাদের সঙ্গে সলা পরামর্শ করে সবকিছু চলতেছে। ওদিকে পাকিস্তান এবং চীন দূরে সরে গিয়েছে, এবং চীন অলরেডি আর বাংলাদেশ সরকারকে পছন্দ করতেছে না, এবং চীন জামাত ইসলামের দিকে ঝুঁকতেছে। এটাই হচ্ছে গিয়ে ভূরাজনৈতিক বাস্তবতা। বাট এটুকু মুদ্রা কথা হচ্ছে এই, যে আসলে শেখ হাসিনা চান না অন্য কেউ আওয়ামী লীগে আসুক। এবং আরো ক্লিয়ারলি বলতে গেলে আসলে শুনতে খারাপ লাগলেও যতদিন শেখ হাসিনা বেঁচে আছেন ততদিন আওয়ামী লীগের কোনো ভবিষ্যৎ নাই। এটাই হচ্ছে বাস্তবতা। কারণ ভারতও যখন মুখ ফিরিয়ে নিয়েছে তখন কিছু হবে বলে আর আমার মনে হয় না। ভালো থাকবেন, ধন্যবাদ।